আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অধ্যায়টা আমরা পড়ব। তো এই অধ্যায় কি বলতেছে আমরা দেখি। প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের সাংগঠনিক এবং কার্য প্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে। সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোষ জিনিসটা কি? কোষ কি? প্রথম প্রশ্ন, হোয়াট ইজ সেল? কোষের ইংলিশ হচ্ছে সেল। কোষ কি? কোষ কি? তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, কোষটা কি। তো দেখি পরবর্তীতে আমাদের দেওয়া আছে কিনা সংজ্ঞাটা, তাহলে আমরা বুঝবো যে বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন। একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি কিন্তু একরকম নয়, ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা এ পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলো বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে। প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট ও বিস্তারিত হয়েছে। এই আলোকে আদর্শ কোষ আলোচনা করা হলো। তো এইখানে পরবর্তীতে পাঠ 1.2 উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন। তো প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। তো কোষ কি? কোষের ডেফিনেশন এখানে দেওয়া নাই, তো তোমরা ছোট করে কোষের ডেফিনেশন পড়ে রাখতে পারো যে জীবদেহের কার্যাবলীর একক হচ্ছে কোষ, অথবা এভাবে বলতে পারো যে বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা সজীব মাধ্যম ছাড়া নিজে প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে। তোমরা ছোটটাই পড়ো যে জীবের কার্যকলাপের একক হচ্ছে কোষ। তো একটা আদর্শ কোষ, তো উদ্ভিদ কোষ হচ্ছে যেহেতু প্রাণী এবং উদ্ভিদ, তাহলে উদ্ভিদের কোষ হবে উদ্ভিদ কোষ আর প্রাণীর কোষ হবে প্রাণী কোষ। উদ্ভিদের আদর্শ কোষে দুটো অংশ থাকে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা প্রোটোপ্লাজম। তাহলে কোষ প্রাচীর মানে কি? তো দেখো এরকম যে একটা সেল যদি আমরা আঁকি, এই যে ভিতরে কিছু আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস বা আরও যেগুলো আছে, এই যে ভিতরের পোর্শনগুলো এগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম। আর এই যে পর্দার মতো যেটা এরিয়াটা অর্থাৎ প্রাচীর দ্বারা ঘেরা, এটাকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে এই যে চারপাশে যে প্রাচীরটা এটার নাম কোষ প্রাচীর, আর কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সেগুলোই হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ যদি আমরা এই কালারটা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এই যে এই ভিতরে সার্কেল এরিয়াটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর বাহিরের এই সার্কেলের এরিয়াটা হচ্ছে কোষ প্রাচীর। তারপরে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি মানে হচ্ছে সেল মেমব্রেন, বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে, একে বলে কোষ প্রাচীর। কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর সাধারণত কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। তো মেইনলি যদি আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে পার্থক্য করি, প্রথমে হচ্ছে এটা যদি উদ্ভিদ কোষে দুইটা লেয়ার থাকে, পাতলা করে দুইটা লেয়ার থাকে, আর প্রাণী কোষে থাকে একটা লেয়ার। অর্থাৎ প্রাণী কোষে এই যে বাহিরে যে লেয়ারটা থাকে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। সেল মেমব্রেন। আর উদ্ভিদ কোষে প্রথমে থাকে সেল মেমব্রেন, তার বাহিরে থাকে কোষ প্রাচীর। বাহিরে থাকে প্রাচীর। তো যদি প্রথমে কেউ জিজ্ঞেস করে যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য কি, তো তাহলে প্রাণী কোষের ভিতরে শুধুমাত্র সেল মেমব্রেন থাকে, আর সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীরও থাকে, কোষ ঝিল্লিও থাকে। তো এই যে এখানে বলা আছে যে প্রাণী কোষে প্রাচীর, কোনো রকম প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা ঘেরা থাকে বা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোষ প্রাচীরের প্রধান কাজ কি? এটা ক নম্বরের জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা।
তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। তো ভিতরে যত পোর্শন আছে সেগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। এই যে ভিতরে যে পোর্শনগুলো এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের ভিতরে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে। তো আমরা দেখি প্রোটোপ্লাজম জিনিসটা কি। প্রোটোপ্লাজম একটি প্রধানত কোষে ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। তাহলে এই যে ভিতরে যে আমাদের সার্কেলের ভিতরে যে এরিয়াটা ওটা কীরকম, অর্ধতরল, অর্থাৎ তরল, মানে তরলও নয়, আবার তরল ছাড়া যে একটা স্টেট মানে সলিড স্টেট ওইটাও নয়, অর্থাৎ এটা দুইটার মাঝামাঝি, তরল আর সলিডের মাঝামাঝি একটা অবস্থা, যেটা দেখতে ওই যে তোমরা জেলি আছে না, জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। এখানে দেখো প্রথমত বর্ণহীন, আর সজীব মানে হচ্ছে জীবিত। সজীব মানে কি, জীবিত। এখানে সজীব মানে সবুজ না। তারপরে প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০% হয়ে থাকে। তাহলে প্রোটোপ্লাজমের পানির শতকরা কত, ৬৭ থেকে ৯০%। তারপরে কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন। তো আগে বলছি যে একটা কোষ মেমব্রেন থাকে উদ্ভিদ কোষে, তার বাইরে কোষ প্রাচীর থাকে। তো কোষ ঝিল্লিকে কি বলা হয়, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলে। প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট, ওর স্তর কয়টা, দুইটা স্তর, এবং ফসফোলিপিডের সমন্বয়ে গঠিত। কি লিপিড, ফসফোলিপিড। তো ফসফোলিপিডের দুইটা এন্ড থাকে, একটা হেড এন্ড একটা টেল এন্ড, এগুলো তোমরা ইন ফিউচারে পাবা। বর্তমানে এটিকে বায়োমেমব্রেন ও বলা হয়ে থাকে। তো এটা আরেক নাম কি, বায়োমেমব্রেন। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের পরিবহন নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম জিনিসটা কি, তো আবার আমরা সেল যদি আঁকি, এই যে আমরা একটু বড় করে সেলটা আঁকি, এই যেটা বড় সেল আঁকলাম, বাইরে আমাদের কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর যা কিছু থাকলো। তো ভিতরে এখানে একটা থাকে মাইটোকন্ড্রিয়া, এখানে থাকে কিছু একটা থাকলো, এটা মাইটোকন্ড্রিয়া দেখতে যদি এরকম না, তারপর আমরা বুঝার জন্য এরকম দিয়ে দিলাম। এখানে একটা প্লাস্টিড আছে, বা এখানে সেন্ট্রোমিয়ার আছে, বা কিছু একটা আছে। আর এখানেটা বড় করে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে যে একটা ব্ল্যাক স্পট থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে টোটালটুকু, পুরোটুকুর নাম হচ্ছে প্রোটোপ্লাজম। আর তাহলে সাইটোপ্লাজম কি, এই যে নিউক্লিয়াস পোর্শনটা যদি আমরা বাদ দেই, তাহলে ভিতরে যা কিছু আছে সেটাকে বলে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি, সব কিছুই তো, ভিতরে যা কিছু আছে সব কিছুই প্রোটোপ্লাজম। আর যদি আমরা ভিতর থেকে শুধু নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই, তাহলে এটার নাম কী হবে, ওটার নাম হবে সাইটোপ্লাজম। তারপরে দেখি কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো যে অংশকে সাইটোপ্লাজম বলে। এই যে নিউক্লিয়াসের বাহিরে, তার মানে কি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে ভিতরে যা কিছু আছে সবগুলোই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের অংশ। তাহলে সাইটোপ্লাজম বলে গেল এতটুকু। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমের অঙ্গাণু বলে। তো এখানে সাইটোপ্লাজমের ভিতরে কি কি আছে, বিভিন্ন জিনিস থাকতে পারে, বাট এখানে তোমাদের বোঝার জন্য মাত্র কয়েকটা জিনিস দিচ্ছে। প্রথমত প্লাস্টিড, প্রথমটার নাম কি, প্লাস্টিড। দ্বিতীয়টা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, খাদ্য উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এনার্জি প্রডিউস করা। প্লাস্টিডের কাজ কি, গোলজি বডির কাজ কি, এন্ডোপ্লাজমিক জালিকার কাজ কি, রাইবোজোমের কাজ কি, লাইসোজোমের কাজ কি। যেমন লাইসোজোমের কাজ হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস করা, অর্থাৎ জীবাণু খেয়ে ফেলা। সেন্ট্রিওলের কাজ কি, কোষ গহ্বরের কাজ কি, এগুলো আমাদের একটা একটা করে জানতে হবে। তো এখানে একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে, এখানে একটা প্রাণী কোষ দেওয়া আছে। তো দুইটার ভিতরে পার্থক্যগুলো তোমরা খুঁজে খুঁজে বের করে পড়ে নেবা। তারপরে 3.5 সাইটোপ্লাজমের অঙ্গাণু। তাহলে দেখো আবার বলি, এই যে একটা সেলের ভিতরে নিউক্লিয়াসের যে পোর্শনটা সেটা বাদে ভিতরে যা কিছু আছে প্রোটোপ্লাজমের সবগুলোকে সাইটোপ্লাজম বলে। তো এখানে কিছু কিছু অঙ্গাণু, যেমন প্লাস্টিড 1 নাম্বার। তো প্লাস্টিড হতেছে এরকম দেখতে, প্লাস্টিড। তো প্লাস্টিডের চিত্রটা যদি আমরা আঁকি, এখানে যেহেতু আঁকা আছে, আঁকার দরকার নেই। তাহলে প্লাস্টিডের এই যে বাহিরে যে সার্কেলটা, এটা আগে কি বলছে, এটা একটা মেমব্রেন বা পর্দা, তাই না? মেমব্রেন বা পর্দা, এটা দুইটা অংশ থাকে। বাহিরের পোর্শনটা হইতেছে বহিঃস্তর, ভিতরের পোর্শনটা কি, ভিতরের পোর্শনটা হচ্ছে অন্তঃস্তর। গেল এতটুকু। তো তারপরে এই যে সেকশনটা, এরকম যে সেকশনগুলো, এটাকে বলা হয় গ্রানাম। তো আমরা ছোট করে জি লিখি, গ্রানাম, এটাকে বলা হয় গ্রানাম। এবার এই যে ভিতরে যে ফাঁকা পোর্শনগুলো, এই যে ফাঁকা স্থানগুলো, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। আর এই যে এক একটা যে গ্রানামের সাথে আর একটা গ্রানামের যে কানেকশনটা, এটাকে বলা হয় কি, ল্যামেনাম, গ্রানাম ল্যামেনাম। আর সেরকম কিছু দরকার নেই। তো দেখি, সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত। তাহলে প্লাস্টিড কীরকম হতে পারে, বর্ণহীন হতে পারে, বর্ণযুক্তও হতে পারে।
তো প্লাস্টিড মোটামুটি 3 রকমের আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো ওগুলো আমরা পরে পাবো। গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে কি বলা হয়? প্লাস্টিড বলা হয়। সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই। প্রাণীকোষে কি নেই? প্লাস্টিড নেই। কেন প্লাস্টিড নেই? কারণ হচ্ছে এই যে প্লাস্টিড, এটাই হচ্ছে ওই যে আমরা ক্লোরোফিল পড়ছি, তারপরে যে উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কি কেন তৈরি করতে পারে? কারণ হচ্ছে যে ক্লোরোফিলের সাহায্যে ও সূর্যের রঞ্জক পদার্থ গ্রহণ করে, তারপরে পানির সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। যেহেতু প্রাণী কোষে প্লাস্টিড নেই, যার কারণে প্রাণী কি করতে পারে না? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, বর্ণ গঠন, খাদ্য সঞ্চয়ে মুখ্য বা প্রধান, মুখ্য শব্দের অর্থ হচ্ছে প্রধান ভূমিকা গ্রহণ করে বা পালন করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে, এখানে দুই ভাগে দিয়েছে। তোমরা যখন হায়ার এডুকেশনে পড়বা তখন তোমরা 3 ভাগে পাবা। কি কি? একটা হইতেছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে কি? বর্ণযুক্ত। আর এটা কি? লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্ট দুই রকম, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা ক্রোমোপ্লাস্ট। দেখো এখানে দুইটা আলাদা আলাদা করে দিয়েছে, তোমরা এটাই পড়ো, বইটাই পড়ো। এদের মধ্যে 3টি অংশ পরিলক্ষিত হয়, যথা আবরণী, স্ট্রোমা, গ্রানা। তো এই যে আবরণী কোনটা আগে বলছিলাম, এই যে মেমব্রেন যেটা, সেটাই তো আমাদের আবরণী। আবরণী 2 স্তর বিশিষ্ট, বাহিরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। তো প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। আর এই যে সবুজ যেসব উদ্ভিদ আছে তারা কি করতে পারে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষণ করাই বা সালোক সংশ্লেষণে সহায়তা করে এদের প্রধান কাজ। ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে, দেখো এই ফুলের পাপড়ি এবং ফলের ত্বকে বিভিন্ন রকমের বর্ণ সৃষ্টি হয়, এটার জন্য দায়ী কি? এটার জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তারপরে সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। যেমন আম, এটা একটা আম, কথার কথা এটা একটা আম। আম যখন কাঁচা থাকে, আমের ভিতরে রংটা কীরকম থাকে? আমের ভিতরে রং থাকে সবুজ, আমের ভিতরে রংটা থাকে সবুজ। আর যখন আমটা পেকে যায় তখন ভিতরে হলুদ বা আংশিক লাল কালার তৈরি হয়, তাই না? তো এই যে সবুজটা ছিল, সবুজের জন্য দায়ী কে ছিল? ক্লোরোপ্লাস্ট। তো কাঁচা যখন ছিল আমটা, ক্লোরোপ্লাস্টের জন্য সবুজ ছিল, যখন পাকতে শুরু করে তখন ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে আমাদের এই ফলের কি করে? বর্ণ পরিবর্তন করে। যেমন টমেটো যে লাল টকটকে রং দেখা যায়, তা ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জন পদার্থের জন্য তৈরি হয়। ক্রোমোপ্লাস্ট লাল, কমলা, হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। কি থাকে? লাল, নীল, কমলা, হলুদ, মোটমাট 3টা, লাল, নীল, কমলা, হলুদ। উদ্ভিদে যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে কোষের লিউকোপ্লাস্ট থাকে। কি থাকে? যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। যেমন মূল, মাটির নিচে কি থাকে? মূল, সেখানে কি সূর্যের আলো পৌঁছায় না? পৌঁছায় না। তাহলে যেমন মূল কোষের প্লাস্টিড, সূর্যালোকের প্রভাবেই এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্রোমোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। তো তোমরা অনেকেই দেখছো যে ঘাসের উপরে যদি ইট কিছুদিন পড়ে থাকে, ইটটা সরাই দেখবা যে ঘাসগুলো সাদা হয়ে গেছে। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হয়। তারপরে মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিটেনের জন্য মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড খুব বেশি গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি? মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে, অর্থাৎ আমাদের শরীরের যে সেল আছে সেখানে মাইটোকন্ড্রিয়া আছে, আর উদ্ভিদ যে আছে সেটাতেও মাইটোকন্ড্রিয়া আছে। তো মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে বহু বচন শব্দ, মানে মাইটোকন্ড্রিয়া বলতে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া একসাথে বোঝায়। তাহলে মাত্র যদি সিঙ্গেল একটা মাইটোকন্ড্রিয়া বলতে চাই তাহলে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়ন। তো মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম শেপে থাকে, তো ভিতরে এরকম পেছানো এগুলো থাকে এরকম করে। তো এখানে ছবিটা দেওয়া আছে, তো আমি আঁকতেছি না কষ্ট করে, এরকম দেওয়া থাকে, যেহেতু ছবিটা আছে আমি এখান থেকে দেখাই। তো আমরা আগে কি বলছি? বাইরে যে পর্দাটার নাম কি? ঝিল্লি বা মেমব্রেন। আর ভিতরে এই যে খাঁজটা আছে না, এই খাঁজের নাম হচ্ছে ক্রিস্টি। আর এই যে এখানে যে খাঁজের ইসের ভিতরে এই যে গোল গোল যে জিনিসগুলো আছে এটা হচ্ছে অক্সিজোম। আর এই যে ভিতরে যে ফাঁকা স্থানগুলো এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এখানে কিন্তু আমরা ফাঁকা স্থান পাইছিলাম, এই যে ভিতরে যে ফাঁকা স্থান এটাকে বলে ম্যাট্রিক্স। তো আমরা পড়ে নেই মাইটোকন্ড্রিয়া। সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গগুলোকে কি বলে? মাইটোকন্ড্রিয়া বলে। এই যে মাইটোকন্ড্রিয়া সংজ্ঞা,
এটা ক নম্বরের জন্য আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ক নম্বরের জন্য মাইটোকন্ড্রিয়া কাকে বলে? আর এক বছর হইতেছে মাইটোকন্ড্রিয়ন, প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে বাইরে যে ঝিল্লিটা সেটা কীরকম? দ্বিস্তরী। তাহলে বাইরের পোষণটাকে আমরা কি বলবো? বহিঃপর্দা। ভিতরের পোষণটাকে বলবো অন্তঃপর্দা বা অন্ত অংশ, বহি অংশ, যেভাবে খুশি বলতে পারো। তাহলে এর বহিঃপর্দাটি হয় মসৃণ, অর্থাৎ বাইরের পাশটা হয় মসৃণ, আর ভিতরের পাশটা কি হয়? আঙ্গুলের মতো ভাঁজ করা থাকে, আঙ্গুলের মতো ভাঁজ করা থাকে। আর এই ভাঁজগুলোকে কি বলা হয়? এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। তো আগে আমরা বলছি ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি। জীবে যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। অর্থাৎ কোষের পাওয়ার মানে কি? পাওয়ার মানে শক্তি, আর হাউস মানে ঘর, অর্থাৎ কোষের শক্তি ঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোষের মাইটোকন্ড্রিয়া, এটা তোমাদের আজীবন কাজে লাগবে যে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। তোমরা যখন এখন 7-এ পড়ো, 8এও মাইটোকন্ড্রিয়া পাবা, 10এও মাইটোকন্ড্রিয়া পাবা, 9এও মাইটোকন্ড্রিয়া পাবা, ইন্টারেও মাইটোকন্ড্রিয়া পাবা। এমনকি তোমরা যদি কেউ ডাক্তারি পড়তে যাও বা ইঞ্জিনিয়ারিং পড়তে যাও বা জীববিজ্ঞান টপিক নিয়ে কেউ পড়তে চাও, সব জায়গায় তোমরা এই মাইটোকন্ড্রিয়া জিনিসটা পাবা বা সেল জিনিসগুলো পাবা। তো এখন থেকে তোমাদের সেলটা খুব ভালো করে পড়তে হবে। সবুজ উদ্ভিদ কোষের সংখ্যা বেশি, তবে প্রমাণিত যকৃত প্রাণীর যকৃত কোষ, যেমন আমাদের যে যকৃত, যকৃত মানে কি? লিভার। অনেকে নাম শুনছো যে লিভার, LIVER। শরীরের ভিতরে যে লিভার থাকে সেই লিভার হচ্ছে বাংলা যকৃত। তো এই যকৃতের ভিতরে সব থেকে বেশি কি থাকে? সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক। তারপরে গোলজি বডি, গোলজি বডি বা গোলজি অ্যাপারাটাস। তো গোলজি অ্যাপারাটাসের কাজ কি? এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নলিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। ওদের কাজ হচ্ছে উৎসেচক, হরমোন ইত্যাদি কি করা? ক্ষরণ করা। উৎসেচক মানে হচ্ছে এনজাইম, এনজাইম তোমরা অবশ্যই এনজাইমের নাম শুনছো, এনজাইম, এনজাইম। আর হচ্ছে হরমোন, এই দুটোকে কি করে? ক্ষরণ করে, মানে সিক্রেট করে, বের করে দেয় বা উৎপন্ন করে ওই ওই পোর্শনটা থেকে বের করে দেয় অন্য পোর্শনে কাজ করার জন্য। তাহলে আমরা দেখি এখানে তোমাদের গোলজি, এই যে গোলজি বস্তুর ছবিটা, এই যে গোলজি বস্তু, তোমরা বই থেকে সুন্দর মতো দেখে নিবা। গোলজি বস্তু, গোলজি বস্তু কিন্তু প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষে, দুইটাতেই থাকে। তো তোমাদের প্রাণী কোষে আর উদ্ভিদ কোষটা কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে। হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে কোষের বাহিরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে নিউক্লিয়াসের সাথে, এই যে নিউক্লিয়াসের সাথে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ, মানে একটা রাফ আর একটা কি? স্মুথ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকাকার অঙ্গাণু থাকে যাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো এটা কয় প্রকার? আমি আগে বলছি দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ আর একটা কি? অমসৃণ, একটা রাফ অথবা স্মুথ। তো যেটা অমসৃণ বা রাফ, রাফ কেন হয়? কারণ ওইখানে রাইবোজোম লাগানো থাকে, একটা একটা করে রাইবোজোম। যে কিছুক্ষণ আগে আমরা যে এটা মাইটোকন্ড্রিয়া পড়লাম, সেখানে এরকম গোল 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 যে জিনিসগুলো ছিল, এই যে গোল 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 যেগুলোকে আমরা অক্সিজম বলতাম, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেও এরকম গোল গোল করে যেগুলো লাগানো থাকে সেগুলোকে আমরা কি বলি? অমসৃণ। আর যেগুলোতে কোনো কিছু থাকে না সেগুলোকে বলে মসৃণ। আর এটা কি লাগানো থাকে? এটা লাগানো থাকে রাইবোজোম। তো এবার রাইবোজোমের কাজ কি? রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানার মতো রাইবোজোম থাকে। ওদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন সিনথেসিস করা। তাহলে রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ অথবা প্রোটিন সিনথেসিস। এবার আসলে লাইসোজোম, তো আগে বলছে লাইসোজোম করে কি? লাইসোজোম হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, অর্থাৎ কোষের ভিতরে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে। প্রাণীকোষে সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে। লিপোপ্রোটিন মানে কি? লিপোপ্রোটিন হচ্ছে লিপিড আর প্রোটিন, লিপিড আর হচ্ছে কি? প্রোটিন। লিপিড আর প্রোটিনের সংমিশ্রণ হচ্ছে লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন অনেকে বলে। লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে, এটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। হাইড্রোলাইটিক, হাইড্রো মানে কি? পানি, পানি আগ্রহী এনজাইমগুলোকে ধারণ করে। হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা কি? প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল একটা স্বচ্ছ দানাবিহীন পদার্থ দ্বারা আবৃত থাকে, এই অবস্থাটিকে সেন্ট্রোজোম বলে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না। প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে থাকে, প্রাণী কোষে বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। তো তোমরা যখন সেল ডিভিশন বা কোষ বিভাজন পড়বা তখন দেখবা প্রাণী কোষের যে মাইটোসিস ধাপ আছে, মাইটোসিস ধাপে ওরা এস্টার রে সিক্রেট করে। তারপরে কোষ গহ্বর। তো কোষ গহ্বর জিনিসটা কি? কোষের সজীব অঙ্গ, এই যে ফাঁকা জায়গাটা, সেলের ভিতরে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় কোষ গহ্বর। তো দেখি কোষ গহ্বর জিনিসটা কি?
কোষে সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। উদ্ভিদ কোষে নির্জীব বস্তুসমূহের ভিতরে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বজ্র পদার্থ, খরিত পদার্থ ইত্যাদি এখানে থাকে। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস ছোট বড় গহ্বর থাকে, তাদের কোষ গহ্বর বলে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কিছু কিছু প্রাণী কোষে থাকলেও সেটা খুব ছোট আকারের হয়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে। তো দেখো এই যে এই পোর্শনটাকে আমরা নিউক্লিয়াস বলতাম, এই যে এই পোর্শনটাকে নিউক্লিয়াস বলতাম। তাহলে নিউক্লিয়াসটা আমাদের প্রাণী কোষে কী থাকে, উদ্ভিদ কোষে যে কোনো এক সাইডে থাকে, আর প্রাণী কোষে একদম মিডল বরাবর থাকতেছে। কেন থাকতেছে মিডল বরাবর? কারণ হতেছে কোষ গহ্বরের জন্য। তো নানা রকমের জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। তো এই যে নিউক্লিয়াস যেটা বলতেছিলাম, প্রাণী কোষে থাকে মিডল বরাবর, আর উদ্ভিদ কোষে থাকে যে কোনো এক সাইডে, বাম সাইডে অথবা ডাইন সাইডে, যে কোনো এক সাইডে থাকে। তো এবার হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস জিনিসটা কি? এই যে এরকম থাকে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস যেহেতু আগেই বলছে বাহিরে যে পর্দাটা থাকে সেটার নাম হইতেছে মেমব্রেন। যেহেতু এটা নিউক্লিয়াস তাহলে এটা কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন। আগেটা ছিল সেল, তাহলে কি হবে? সেল মেমব্রেন। তো নিউক্লিয়াসের চারটা অংশ থাকে। কত অংশ? দেখো, প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তু। সর্বাপেক্ষা ঘন বস্তুটি কি? সর্বাপেক্ষা ঘন বস্তু হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে চারটা জিনিস থাকে, চারটা জিনিস থাকে। এই যে বাইরের পোর্শন মেমব্রেন, তো এটা আমরা আগে থেকে জানি। তারপর এটা কি থাকে? তারপরে থাকে নিউক্লিওলাস। এই যে ভিতরে যে ডিপ ব্ল্যাকিশ কালার, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তারপরে কি থাকে? নিউক্লিও জালিকা। নিউক্লিও জালিকা। আর লাস্টে থাকে নিউক্লিও প্লাজম। তো নিউক্লিয় জালিকা কোনগুলো? এই যে ভিতরে যেগুলো দেখতেছো এগুলোকে বলা হয় নিউক্লিয়ার জালিকা। তো এবার আমরা পড়ি নিউক্লিয়াস এর ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজন। তো আমরা যখন কোষ বিভাজনটা পড়বো তখন হচ্ছে আমরা নিউক্লিয়াসটাকে খুব ভালোভাবে পরীক্ষা করতে পারবো। কোষ বিভাজন যখন শুরু হবে বা চলতে থাকবে বা শেষের আগ পর্যন্ত, অর্থাৎ কোষ বিভাজন যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে সেই সময় আমরা নিউক্লিয়াসটাকে খুব ভালোভাবে দেখতে পারি। নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, যাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দায় অসংখ্য ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে? কারণ আমাদের বাহির থেকে কিছু পদার্থ ভিতরে আসতে হবে, আর ভিতর থেকে কিছু পদার্থ বাহিরে যেতে হবে, যার কারণে ছিদ্র থাকে। নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম এর সাথে নিউক্লিয়াসে বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলের মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। হচ্ছে নিউক্লিওলাস, যে ভিতরে যে ডিপ ব্ল্যাকিশ কালারটা যেটা ছিল গোলাকার, ওটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তো নিউক্লিওলাস জিনিসটাকে এর হচ্ছে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তু নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতিটি নিউক্লিয়াস একটা করেই নিউক্লিওলাস থাকে। তারপরে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। তো তোমরা যে ক্রোমোজোম শুনছো, যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, সেগুলো কোথায় থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে। আর এই ক্রোমোজোমটাই হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। এই যে ভিতরে যে সাপের মতো পেছনে 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 যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। তো এবার দেখি কোষ বিভাজনের নিউক্লিয় জালিকা জিনিসটা কি? নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেছানো সুতার মতো খাটো ও মোটা হয়ে গঠনটি, যে খাটো ও মোটা যে গঠনগুলো আছে সেগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় তো তোমরা যখন সেল ডিভিশন বা কোষ বিভাজন পড়বা তখন দেখবা তন্তুগুলোর গঠনটি খাটো এবং মোটা যখন হয়, আপাতত ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে, তো পরবর্তীতে খাটো এবং মোটা হয়ে এরকম গঠন করে, এরকম একটা স্ট্রাকচার গঠন করে। তো এগুলোকে বলা হয় ক্রোমোজোম। মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। তারপরে পাঠ 6 থেকে 7 উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে। যেসব জীবের দেহ একটি বিশেষ কোষ দিয়ে গঠিত তারা এককোষী। একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয়। বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বলা হয় বহুকোষী জীব। তাহলে বহুকোষী জীব কাকে বলে? যাদের জীবদেহ অনেকগুলো একের অধিক কোষ দিয়ে গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে। যেমন মানুষ। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রমবিভাজনও ঘটে। কারণ যদি সকল কোষ একই সাথে একই রকমভাবে জৈব কার্য সম্পন্ন করত তাহলে জীবদেহের গঠন, বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয়
ও জৈবিক কাজগুলো নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এতে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকতো না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে। একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পন্নকারী একগুচ্ছ কোষকে টিস্যু বলে। তো এইখানে টিস্যু কাকে বলে তার ডেফিনেশন দেওয়া আছে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে ক নম্বর উত্তর দেওয়ার জন্য। উদ্ভিদ কোষ, উদ্ভিদ টিস্যু। উদ্ভিদের দেহ বিভিন্ন রকম টিস্যু দ্বারা গঠিত। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পন্ন করে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার। এটা শুধুমাত্র উদ্ভিদের জন্য। উদ্ভিদের জন্য টিস্যু দুই প্রকার, আর প্রাণীর জন্য টিস্যু চার প্রকার। তো কি কি আছে? এক নম্বর হইতেছে ভাজক টিস্যু, দুই নম্বর স্থায়ী টিস্যু। তোমরা হায়ার এডুকেশনে কিংবা ক্লাস 9-এ গেলে তোমরা 3 রকমের পাবা, তোমাদের বইয়ে এখন 2 রকমের আছে, তোমরা 2 রকমের পড়বা। ভাজক টিস্যু, উদ্ভিদ দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে কি বলে? ভাজক টিস্যু বলে। বিভাজন মানে কি? একটা কোষ থেকে আরেকটা কোষ, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা কোষ থেকে আটটা কোষ, এভাবে একটা থেকে আরও অনেকগুলোতে কনভার্ট হতে পারে, সেগুলো হচ্ছে বিভাজনক্ষম। অর্থাৎ যেসব কোষ বিভাজনক্ষম সেগুলো দিয়ে তৈরি কি হয়? ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। তারপরে ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যু আসলে কি কাজ করে? ভাজক টিস্যু ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে, যার কারণে কি হবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে উদ্ভিদ বৃদ্ধি পাবে এবং ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। এটা তোমাদের খ নম্বরে এবং গ নম্বরের জন্য আসতে পারে, তোমরা এটা পড়ে নেবা গুরুত্ব সহকারে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাজক টিস্যুর কাজ কি? তারপরে স্থায়ী টিস্যু। স্থায়ী বললেই বোঝা যায় যে ও আর বিভাজন ক্ষম হবে না, ও যেরকম আছে সেরকমই থাকবে, অর্থাৎ ও এখন স্থায়ী হয়ে গেছে। তাহলে ভাজক টিস্যু থেকে উৎপন্ন স্থায়ী টিস্যু কিন্তু ভাজক টিস্যু থেকে হয়। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকারযুক্ত, যেহেতু ওই স্থায়ী, ওর তো নির্দিষ্ট একটা আকার থাকবে, ওর তো আকার চেঞ্জ হবে না, পরিণত টিস্যুকে কি বলে? স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদে প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যু আবার 3 প্রকার। সরল টিস্যু আবার 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। জটিল টিস্যু আবার 2 প্রকার, জাইলেম ও ফ্লোয়েম। এবং ক্ষরণকারী টিস্যু 3 প্রকার এবং ক্ষরণকারী টিস্যু। তারপরে স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে স্থায়ী টিস্যুর কাজ কি। স্থায়ী টিস্যুর কাজ কি এবং ভাজক টিস্যুর কাজ কি, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ। তো আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই, রক্ষ করো, এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লেখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই, এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। এসব অঙ্গগুলো কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, যেটাকে বোনস বলে, মাংস, ব্রেইন বা মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজের ভিন্ন প্রকৃতির। বহুকোষী প্রাণীতে এভাবেও অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। টিস্যু আরেক নাম কি? টিস্যু আরেক নাম হচ্ছে কলা। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন ও গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। প্রাণীদেহ বিভিন্ন প্রকার টিস্যু নিয়ে গঠিত। তো দেখো, প্রাণীদের দেহতে মোটমাট 4 ধরনের টিস্যু থাকে। উদ্ভিদে যেরকম 2 ধরনের, প্রাণীর দেহে 4 ধরনের। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল। পেশি টিস্যু বা মাসকুলার, মাসেল কি হবে? মাসকুলার। তারপরে যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু কোনটা? নার্ভাস টিস্যু, নার্ভাস। তারপরে আরেকটা কি? আরেকটা হচ্ছে যোজক টিস্যু, তাই তো? যোজক টিস্যু। এবার হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু আরেক নাম কি আমি আগে বলছি? এপিথেলিয়াল টিস্যু। তো বিভিন্ন রকমের এপিথেলিয়াল টিস্যু থাকে। সিম্পল কলামনার, সিম্পল কুবয়েডল, তারপর হচ্ছে তোমার স্কমাস, সিম্পল স্কমাস, স্ট্রাটিফাইড, নন ক্যাটিনাইজড, স্ট্রাটিফাইড, এরকম অনেকগুলো আবরণী টিস্যু থাকে। তাহলে আবরণী টিস্যু দ্বারাই বোঝা যায় যে কী তৈরি করে? ওরা আমাদের দেহের আবরণ তৈরি করে। অর্থাৎ যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরে আবরণ তৈরি করে তাদেরকে আবরণী টিস্যু বলে।
তাহলে নামে থেকে বোঝা যাচ্ছে যে আবরণী টিস্যু কি, যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভিতরে আবরণ তৈরি করে তাদেরকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভেতরে আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দ্বারা গঠিত। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য কি? আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। এক স্তরে সাজানো থাকলে তাকে কি বলে? স্ট্রাটিফাইড। আর যদি একাধিক সিম্পল বলা হয়, আর যদি একাধিক স্তরে সাজানো থাকে তাদেরকে বলা হয় স্ট্রাটিফাইড। তো তোমাদের এসব জানা দরকার নেই আবদ্ধ। কোষগুলো একটা পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো অন্তঃকোষীয় আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। এবার হচ্ছে আবরণ টিস্যুর কাজ। আবরণী টিস্যুর কাজ, ওরা যে আবরণ তৈরি করে, আবরণ তৈরি করলে কি হয়? আবরণ তৈরি করলে আমাদের সেই অঙ্গটা, বা ধরো মনে করো কিডনির আবরণ তৈরি করলো, তাহলে কিডনির আবরণের কাজ কি? কিডনিকে আঘাত থেকে রক্ষা করা। এবার আর হচ্ছে পাকস্থলী এবং অন্ত্র। অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন, যেটাকে বলে বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত। ওইখানে করে কি? ওইখান থেকে পাচক রস ক্ষরণ করে, যাতে আমাদের যে খাবারটা খাই সে খাবারটা যেন পেটের ভিতরে পৌঁছতে পারে এবং এনার্জিটা আমাদের দেহে শোষণ হতে পারে। তারপরে পেশি টিস্যু। পেশি শব্দটা বললে বোঝা যায় যে মাস্কুলার। কীরকম? মাস্কুলার। তো পেশি টিস্যু আমরা একটু পড়ে নিই, পরে আলোচনা করছি। দেহের কোনো কোনো পেশি আমাদের ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত পায়ের পেশি। এই পেশিগুলো আমরা চালাতে পারি, চালাতে চাই সেভাবে চালাতে পারি। আবার দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না। এই ধরনের পেশি তাদের নিজের ইচ্ছামতো চলে, যেমন পাকস্থলীর পেশি। এবার দেখো এখানে কি বলতেছে, পেশি বা মাস্কুলার টিস্যু অর্থাৎ আমাদের দেহের যে মাসেলগুলো তৈরি করে, সেরকম কটা আছে পেশি 3 রকমের। একটা ঐচ্ছিক, যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন হাত বা পা বা আমাদের যে গলা, আমরা ঘোরাতে পারতেছি, হাত নাড়াতে পারতেছি, পা দিয়ে হাঁটতে পারতেছি। যেহেতু এটা আমাদের নিজ ইচ্ছা মতো করতেছি, তাহলে এগুলো ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোনগুলো? যেমন আমাদের যে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, পেটের ভিতরে যেসব অঙ্গ থাকে, কিডনি, লিভার, তারপরে হচ্ছে স্টোমাক বা পাকস্থলী, এগুলো কি আমরা নিজেদের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারি? চাইলে বন্ধ করতে পারি? চাইলে কি আমরা ওপেন করতে পারি? না। তাহলে এই কাজটা আমরা করতে পারতেছি না বা ইনভলেন্টারি, তাহলে এটা কি? অনৈচ্ছিক পেশি। আর হৃদপেশি কি? হৃদপেশির ইংলিশ নাম হচ্ছে কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক টিস্যু, CARDIC। কার্ডিয়াক, হৃদ মানে কি? হৃদ মানে হচ্ছে হৃদয় বা হার্ট, HEART, হার্ট। অর্থাৎ আমাদের যে হার্টের যে আমাদের শুধুমাত্র হার্টের যে কাভারিংটা আছে বা যে পেশি দ্বারা হার্টটা তৈরি, সেটা হচ্ছে হৃদপেশি। তাহলে ঐচ্ছিক পেশি কোনগুলো? যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন আমরা যখন কনেই বাঁকা করি, তখন ঊর্ধ্বে বাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনা করতে পারি, তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। তারপরে কি? মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। মানবদেহের ঐচ্ছিক পেশির সংখ্যা কি? বেশি, কারণ আমাদের দেহের যত অর্গান আছে তার ভিতরে অলমোস্ট বেশিরভাগই আমরা নিজেদের স্বেচ্ছায় ইউজ করতে পারি। এ পেশি হাড়ের সাথে লেগে থাকে। কার সাথে? হাড়ের সাথে। এবং আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে, তাই এ ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয় বা স্কেলেটাল পেশি বলা হয়। কি বলা হয়? স্কেলেটাল পেশিও বলা হয়। তারপরে অনৈচ্ছিক পেশি, যেগুলো আমরা ইউজ করতে পারি না নিজের ইচ্ছে মতো, সেগুলি আমাদের অনৈচ্ছিক পেশি। যেমন আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্র মানে ইন্টেস্টাইন। তোমরা ইন ফিউচারে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত ইত্যাদি পাবা। এই ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছে মতো সংকুচিত হয় না, তাদের অনৈচ্ছিক পেশি বলে। তারপর হৃদপেশি বা হৃদয়ের পেশি বা হার্টের পেশি। হৃদপেশি নামে আরেক ধরনের পেশি আছে। এই পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহের রক্ত সঞ্চালন করে। এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? হৃৎপিণ্ড বা হার্টে পাওয়া যায়। এই পেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলেও কাজে অনৈচ্ছিক। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কোন পেশি দেখতে কোন পেশির মতো, কিন্তু কাজ অন্য পেশির মতো। অর্থাৎ আমাদের হৃদপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে কি? অনৈচ্ছিক। কারণ আমরা চাইলেও তো হার্ট বা হৃদয়কে বন্ধ করে দিতে পারি না, চালু করতে পারি না। ও আজীবন ওর মতো বিটিং করেই যাবে। তাহলে আমাদের যে পেশিগুলো আছে, পেশির কাজ কি? তো পেশি কাজ হচ্ছে দেহের আকৃতি দান করা, অস্থি সঞ্চালনে সাহায্য করা। অস্থি মানে কি? অস্থি মানে হচ্ছে হাড্ডি বা বোনস। তাহলে দেহের আকৃতি দান করে, আর এই যে আমাদের হাড় আছে, হাড়গুলো সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃদপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে। তারপরে যোজক টিস্যু। যোজক টিস্যু শুনলেই শুধু 3টা জিনিস মনে রাখবা, 2টা জিনিস, রক্ত, হাড়।
রক্ত, হাড়। রক্ত অর্থাৎ ব্লাড, আর হাড় মানে কি হাড্ডি, তাই তো। যোজক টিস্যু, যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় থাকে, অর্থাৎ এই টিস্যুতে কি থাকে, মেদ থাকে বা চর্বি থাকে। যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যুর কাজ কি কি আছে? হাড়ের গঠনের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। দেখো তোমাদের যারা বাসায় বৃদ্ধ বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে কি বলা হয়, যে তার ক্যালসিয়ামে ঘাটতি আছে, বা যাদের দেখবা দাদি বা নানি বা দাদা বা নানার এই যে কোমরের হাড়গুলো বেঁকা হয়ে যায়, কোমরের উপর থেকে যে ভার্টিব্রা বলে ওইটাকে, পিছে ভার্টিব্রাগুলো বেঁকা হয়ে যায়, তো তাদের জন্য কি বলা হয়, যে বেশি করে দুধ খেতে, কারণ কি দুধের ভিতরে ক্যালসিয়াম থাকে। তাহলে আমাদের যে হাড় আছে, হাড়টা কিসে তৈরি? ক্যালসিয়ামের তৈরি। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে। পেশি বন্ধনী বা টেন্ডন, পেশি বন্ধনী কি দুইটা পেশির ভিতরে যে সংযোগ স্থাপন করে তাদেরকে বলা হয় টেন্ডন। পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদের টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর, ফুসফুস মানে কি লাংস, অর্থাৎ আমরা যে শ্বাস নেই, শ্বাস প্রশ্বাস যে অঙ্গের দ্বারা করি সেটা হচ্ছে আমাদের ফুসফুস। আর রক্তনালী কি? যেটার ভিতর দিয়ে আমাদের রক্ত যাওয়া আসা করে, যেমন ভেইন, আর্টারি ইত্যাদি। প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি। নাক ও কানের তরুণাস্থি, যেমন আমাদের যে নাক এবং কানের যে উপরে নরম হাড্ডির মতো থাকে, ওটি হচ্ছে আমাদের তরুণাস্থি। রক্ত, রক্ত কী করে? অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ ইত্যাদি পরিবহন করে, দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে নিয়ে যায়। এছাড়া রক্ত রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করে। রক্ত তরল যোজক টিস্যু, এটা সংজ্ঞা। রক্তের সংজ্ঞা কি? রক্ত একটা তরল যোজক টিস্যু। তোমাদের এই বইয়ের যে সৃজনশীল আছে সেখানেই তোমাদের রক্ত কাকে বলে তার ডেফিনেশন চাইছে, তাহলে তোমরা কি বলবা? রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। তারপরে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, প্রাণীদেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বলে বা নার্ভ টিস্যু বলে। বা স্নায়ু টিস্যু কি বা নার্ভ টিস্যু কি সেটা একটু আমরা পরে আসতেছি। আচ্ছা, আমরা এটা এই কালারটা ইউজ করে দিই। প্রাণী দেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দেয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্কে অসংখ্য স্নায়ুকোষ বা নিউরনের দ্বারা তৈরি। প্রতিটি নিউরনে কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। একটা হচ্ছে দেহকোষ, ডেনড্রন ও এক্সন। এবার হচ্ছে যে আমাদের স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু জিনিসটা কি? এগুলো হচ্ছে এক ধরনের টিস্যু, অর্থাৎ এটার মাধ্যমে আমাদের সিগন্যালটা, ধরো তোমার হাত আছে পায়ের উপরে, তো তুমি এই হাতটাকে মাথার উপরে নিবা, তাহলে এই যে তুমি হাতটাকে মাথার উপরে তুলতে চাচ্ছ, এই যে তোমার ইচ্ছাটা, সেটা করে কি এই স্নায়ু টিস্যুগুলো এই সিগন্যালটা আমাদের ব্রেনকে দেয়। তাহলে ব্রেন বুঝে কি যে আমি হাতটা মাথার উপরে তুলতে চাচ্ছি, তারপরে ব্রেন সেই সিগন্যালটা গ্রহণ করে আবার সিগন্যাল পাঠায় যেন আমরা হাতটা মাথার উপরে তুলি। তো এইটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর কাজ বা নার্ভ টিস্যু প্রসেস। তো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর 3টা অংশ থাকে। একটা হচ্ছে দেহকোষ, এই যে এই পোর্শনটা এতটুকু হচ্ছে দেহকোষ, দেহকোষ বা এইভাবে বলতে পারো দেহকোষ। আর এই যে বডি যেটা আছে, বডির ভিতরে এই যে পোর্শনগুলো, এটা হচ্ছে এক্সন। এবার হচ্ছে ডেনড্রন, এই যে তোমাদের দেহকোষ থেকে যে এরকম লম্বা লম্বা ইগুলো বের হয়, এটাকে বলে ডেনড্রন। তো স্নায়ু টিস্যুর কাজ কি? দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এ উদ্দীপনা সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এ অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক হাতকে এ কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ, যে স্মৃতিকে কে ধারণ করে? অবশ্যই আমাদের স্নায়ু টিস্যু স্মৃতিকে ধারণ করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করা ইত্যাদি। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম এটা তোমরা নিজেদের মতো করে নেবা। ড্যাশ টিস্যু বিভাজন অক্ষম, তাহলে আমাদের কি স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম। উদ্ভিদ টিস্যু 2 প্রকার, একটা কি স্থায়ী টিস্যু আর একটা কি এই যে তোমাদের এখানেই আছে। দেখো তোমরা যদি বইগুলো সুন্দর করে দাগিয়ে পড়ো তাহলে সবগুলো উত্তর পাবা। এই যে একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। তাহলে আমাদের প্রথম উত্তরটা কি হবে? ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। হৃদপেশি এক ধরনের কি? হৃদপেশি এক ধরনের কীরকম পেশি? মাস্কুলার পেশি। কীরকম পেশি? মাস্কুলার পেশি বা
পেশি টিস্যু বা এক ধরনের টিস্যু পেশি বা কিছু এভাবে। হৃদপেশি এক ধরনের কি বলতে পারো, অনৈচ্ছিক পেশি দিতে পারো, অনৈচ্ছিক, অনৈচ্ছিক ও। আচ্ছা, আমরা করে দিই, মুছে দিই, আমি মুখে বলি, তোমরা খাতার ভিতরে লিখে রাখবে, এটা অনৈচ্ছিক পেশি দাও, অনৈচ্ছিক, অনৈচ্ছিক। তাহলে টিস্যু বিভাজনে অক্ষম কোন টিস্যু? স্থায়ী টিস্যু, স্থায়ী, স্থায়ী টিস্যু। তাহলে এটা কি হবে? যোজক টিস্যু, যোজক, আচ্ছা যোজক টিস্যু না। তাহলে উদ্ভিদ টিস্যু ক ধরনের? উদ্ভিদ টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী টিস্যু, আর একটা কি এই যে এখানে আছে ভাজক টিস্যু। একটা স্থায়ী টিস্যু, একটা ভাজক টিস্যু। ভাজক, আর ওর নাম কি? স্থায়ী, স্থায়ী। তারপরে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? আমরা আগে বলছিলাম, মনে আছে? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তো তোমরা সুন্দর করে লিখে নেবে, যেহেতু কম্পিউটার লেখা অনেক কঠিন, তাই আমি লিখতেছি না। মস্তিষ্ক অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত। এই যে এখানে আছে মস্তিষ্ক কি দ্বারা গঠিত, দেখো এখানে কোথায় একটা ছিল যে মস্তিষ্ক কি দ্বারা গঠিত। মস্তিষ্ক, তোমরা একটু বই থেকে খুঁজে নিবা, এখানে একটা উত্তর ছিল, মস্তিষ্ক কি দ্বারা গঠিত। মস্তিষ্ক টিস্যু দ্বারা গঠিত দিতে পারো, কিন্তু টিস্যুর ভিতরে কোন টিস্যুটা দিলে ভালো হয়? তোমরা এখানে অনৈচ্ছিক পেশি দিয়ে দাও, যে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, কারণ মস্তিষ্ক ঐচ্ছিক পেশি দিতে পারো, ঐচ্ছিক পেশি কিছু দেওয়ার দরকার, ডাইরেক্ট লেখো যে টিস্যু দ্বারা গঠিত, টিস্যু, টিস্যু দ্বারা গঠিত। তারপরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, ভাজক কোষে অনুপস্থিত থাকে কোনটি? ভাজক কোষে কোষ গহ্বর থাকে না, ভাজক কোষে কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বরে বিদ্যমান থাকে কি কি? জৈব অ্যাসিড ও লবণ, হ্যাঁ থাকে। আমিষ ও শর্করা থাকে, অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড থাকে, তিনটেই থাকে। দেখো প্রথমটা হচ্ছে হাড়, হাড় বা বোনস, BONES। তো এটা একটা রক্তকণিকা, WBC আছে, বা এটা প্লাটিলেট হতে পারে, রক্তকণিকা অর্থাৎ ব্লাড লিখতে পারো, ব্লাড সেল, তো ব্লাড সেল। তো এবার কি বলতেছে যে এ চিহ্নিত অংশটির কাজ কি? দৃঢ়তা প্রদান করা, চর্বি জমা রাখা, রক্তকণিকা তৈরি করা। তো তোমরা এখানে তিনটা না দুইটা দাও, কারণ হাড় সরাসরি চর্বি জমা রাখে না, চর্বি সিনথেসিস করে কিন্তু চর্বি জমা রাখে না, তাহলে 1 ও 3 দিয়ে দাও, বা অনেক সময় যদি স্যাররা বলে তাহলে 3টাই দিয়ে দিবা। এ ও বি অর্থাৎ আমাদের হাড় আর রক্তের ভিতরে পার্থক্য কি? এরা যোজক টিস্যু, হ্যাঁ এরা যোজক টিস্যু। এরা অক্সিজেন পরিবহন করে, হ্যাঁ এরা অক্সিজেন পরিবহন করে। দেখো ও অক্সিজেন পরিবহন করে, কিন্তু হাড় তো অক্সিজেন পরিবহন করে না, তাহলে এটা তোমরা দিও না, কারণ দুইটার তো সেম বৈশিষ্ট্য না যে এরাও দুজনেই। এদের প্রধান উপাদান ক্যালসিয়াম, হ্যাঁ ঠিক আছে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। আচ্ছা এটাও দিয়ে দাও 2 নম্বর। এরা অক্সিজেন পরিবহন করে, যেহেতু আমাদের রক্ত অক্সিজেন পরিবহন করে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম, হ্যাঁ আমরা জানি যে প্রধান উপাদান ক্যালসিয়াম, তাহলে কি হবে? 3টাই হবে। তারপরে এখানে বলতেছে রক্ত কি? তো আগে বলছি যে রক্ত তরল যোজক টিস্যু। তারপরে খ নাম্বার আবরণী টিস্যু বলতে কি বুঝো? যে আবরণ টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, যেটা বললাম যে শরীরের যে আবরণ, উপরে যে আবরণ বা স্কিনের যে আবরণ তৈরি করে, সেটাই হচ্ছে আবরণী টিস্যু। তো এখান থেকে তোমরা দিয়ে দিবা। তারপরে ক, এই যে দেখো এম মানে কি? ঘাস, ঘাসের উপরে যে তোমাদের বালতি বা ইট দিয়ে ঢাকা পড়ছে, কিছুক্ষণ পরে ঘাসটা সাদা হয়ে যাবে, কেন হবে সেটা এখানে বুঝাইতেছে। এবার এন, এন হচ্ছে কি? এটা একটা ক্যারোট, অর্থাৎ তোমাদের গাজর, গাজর কেন লাল হয়, এই টাইপের কিছু কি চিত্র। এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন? হ্যাঁ গাজরটা লাল হয় কেন, এটা কিন্তু আমি খুব সুন্দর করে পড়িয়েছিলাম তোমাদের প্লাস্টিকের সময়, ওইখান থেকে দিয়ে দিবা। এবং এম, এটা কিন্তু যে প্লাস্টিক পর্যায়েরই। এবং মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি হাউস বলা হয়, এটাও বলে দিছি। কোষ প্রাচীর কি, এটাও বলে দিছি। তো তাহলে আমাদের এই অধ্যায় সমাপ্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।